দীর্ঘ ৩.৫ মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ নিয়মিত একাডেমিক কার্যক্রম। সকাল ৮টা থেকে প্রথম বর্ষ ছাড়া অন্যান্য বিভাগের ক্লাস শুরু হয়। ১১২ দিন পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। ৩০ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রায় ৪ মাস পর আবারও প্রাণবন্ত প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কলাভবন প্রাঙ্গণ। বন্ধুদের সাথে ছোট ছোট দলে গল্প আর আড্ডায় ক্লাসের দিকে ছুটছেন শিক্ষার্থীরা। আন্দোলন এবং পরবর্তী প্রেক্ষাপট সবকিছুর পর আবারও ক্লাস শুরু হওয়ায় অনেকটাই উৎফুল্ল তারা। নতুন করে পড়াশোনা শুরু করতে পেরেছি, এতে আমি খুবই আনন্দিত এবং এটা আমাদের জন্য এটা খুবই ইতিবাচক একটি দিক বলে আমি মনে করি। প্রায় ৪ মাসের মতো ক্যাম্পাসের বাইরে ছিলাম, আজকে প্রথম আসলাম ক্লাস শুরুর উদ্দেশ্যে। মোটামুটি ভালো লাগতেছে আজকে আসলে। অনেকদিন পর উচ্ছ্বাসের সহিত আমাদের ক্যাম্পাসে পুনরায় আসতে পেরেছি এবং নতুন একটা স্বাধীন ক্যাম্পাস ফিরে পেয়েছি। সেক্ষেত্রে আমি বলবো এটা আমাদের জন্য একটা আনন্দময়, এক অনাবিল আনন্দের এক পরিস্থিতির সৃষ্টি করেছে। ক্যাম্পাসে সুষ্ঠু, নিরাপদ এবং শান্ত পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানান ঢাবি শিক্ষার্থীরা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যে চাওয়া বা প্রত্যাশা, সেটা হচ্ছে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে আমাদের সেই পড়াশোনার সুযোগটি, পরিবেশটি সৃষ্টি করে দেওয়া। আমরা আশা করি যে আমরা আমাদের একটা ভালো সুষ্ঠু একটা পরিবেশ পাবো, যেখানে আমাদের একাডেমিক কার্যক্রম প্লাস অন্যান্য সকল কার্যক্রমকে আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো। বন্ধ থাকায় না হওয়া পরীক্ষাগুলো সময়ক্ষেপণ না করে দ্রুত নেয়ার দাবিও তাদের। যে দুটো পরীক্ষা হয়েছে, একটা পরীক্ষা বাকি, বা একটা পরীক্ষা হয়েছে, দুটো পরীক্ষা বাকি, এগুলো কিন্তু নিয়ে ফেলাটা খুব বেশি অসম্ভব না। তো এটাও যদি সারা যদি এদিকে যদি একটু নজর দিতেন বা এদিকে যদি একটু মনোযোগ দিতেন তো খুব সম্ভবত খুব ভালো হতো, কারণ আমাদের ইতিমধ্যে অনেক সময় অপচয় হয়ে গিয়েছে। শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিতে সকলের সহযোগিতা চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রত্যেকটা বিষয়েই আপনাদের সহযোগিতা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই আমরা জনগণের প্রতিষ্ঠান মনে করি। এটি একটি জনপরিষদ এবং সর্বজনতার এতে অধিকার এবং দায় আছে। সবাই মিলে এই একাডেমিক কার্যক্রম চালু হওয়ার এই মহেন্দ্রক্ষণে আমরা আশা করছি যে আপনাদের সহযোগিতায় আমরা এই কার্যকরভাবে এই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারবো। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বন্ধ হবে না ক্লাস, ঘটবে না কোনো অপ্রত্যাশিত ঘটনা, নিশ্চিত হবে পড়াশোনার জন্য মনোরম পরিবেশ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়, জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হচ্ছে, যা তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। অন্যদিকে 2021 সালে ডাক্তার ঈশিতা গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। সে হসপিটালে গিয়ে তার ভাইয়ের লাশটা আইডেন্টিফাই করে এবং দেখতে পায় যে সে বুকের মাঝখানে গুলিবিদ্ধ, এবং তখন সে শাহাদাত বরণ করেছে। পরবর্তী সময়ে সেখান থেকে লাশ নিয়ে গিয়ে তারা পারিবারিকভাবে দাফন করতে বাধ্য হন, কারণ কোনো পোস্টমর্টেম করার সুযোগ ছিল না। সেই লাশটা বের করাটা বরাবরের মতোই খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। চারিদিকে অসংখ্য গুলিবৃষ্টি হচ্ছিল, রাস্তায় রাস্তায় মাইক্রোবাস আটকিয়ে ছাত্রলীগ, যুবলীগের যারা গুন্ডা বাহিনী ছিল তারা তাদেরকে রেসিস্ট করার চেষ্টা করেছে। এই অবস্থার মধ্য দিয়ে তারা লাশ পারিবারিকভাবে নিয়ে দাফন করেন। সেইটার জন্য আজকে ওনারা এখানে মামলাটা দায়ের করেছেন, অভিযোগ দায়ের করেছেন। নদীর পানি কেবল রাজনীতি নয়, এটি কূটনীতি এবং অর্থনীতিও। বিগত সরকার বাংলাদেশের দাবিগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেননি বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ফেনীর পরশুরামে নিজ কালিকাপুর এলাকায় মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, সরকার এখন দেশের স্বার্থে সোচ্চার, নতজানো নীতির দিন শেষ। এ সময় তিস্তা চুক্তির খসড়া হয়ে যাবার পরও ভারত স্বাক্ষর করেনি বলেও জানান তিনি। আজকে 53 বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারি। চুক্তি যদি পানি ভাগাভাগির স্বাক্ষর হয়, পরে হয়, কম হয়, সেটা আরেক বিবাদ, কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে।
সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না। সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইবো, কিভাবে আলোচনা শুরু করব, আমাদের মোটামুটি একটা রূপরেখা প্রস্তুত করেছি। আপনাদের সাথে আজকে কথা বলে ওটা চূড়ান্ত করব। ট্রাফিক ব্যবস্থাকে উন্নত দেশের মতো সংস্কার করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে পুরাতন পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতামূলক এক অনুষ্ঠানে এক তথ্য জানান তিনি। বলেন, ম্যানুয়াল বাদ দিয়ে আধুনিক ব্যবস্থায় আনা হবে ট্রাফিক সিস্টেমকে। যদিও দেশের সচেতনতার অভাব রয়েছে, তবে এক্ষেত্রে যুবকদের এগিয়ে আসার আহ্বান করেন তিনি। সংস্কারের মাধ্যমে ট্রাফিক পুলিশকে আরও আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা। এ সময় 5 আগস্টের পর যারা ট্রাফিক ব্যবস্থায় যেসব যুবকরা দায়িত্ব পালন করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি। ট্রাফিক পুলিশের পরিমাণ খুবই কম, নেই বললেই চলে, কারণ সেখানে মানুষ ওই যে ট্রাফিক লাইট দেখে সেটাকে মেনে চলে, তারপর জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। কিন্তু আমাদের এই সচেতনতার অভাব থাকার কারণে আমরা যদি ট্রাফিক পুলিশ রাখি এবং বেশিও রাখি, তারপরেও অনেক সময় এটার ব্যত্যয় ঘটে। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জারি করা 144 ধারা 45.5 ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন খান। আজ সকাল 11টায় 144 ধারা প্রত্যাহার করা হয়। এদিকে 144 ধারা প্রত্যাহার করলেও জেলায় দ্বিতীয় দিনের মতো রাঙ্গামাটি পরিবহন মালিক সমিতির ধর্মঘট এবং পাহাড়িদের ডাকা 72 ঘণ্টার অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। রাঙ্গামাটি পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, যে কারণে তাদের এই কর্মসূচি এখনও চলমান রয়েছে। অবরোধ এবং ধর্মঘটের কারণে রাঙ্গামাটির পর্যটন নগরী সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন 8 শতাধিক পর্যটক। রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রাশেদ খান মেনন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের কারাগারে পাঠানোরও আদেশ দেওয়া হয়। এছাড়া সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আবু সাইদ রিপোর্ট। রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে তেজগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এদিন তেজগাঁও থানার আরেকটি মামলার শুনানি শেষে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোরও নির্দেশ দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জানান, সাবেক আইজিপি মামুনকে এই পর্যন্ত 63টি, ডাক্তার দীপু মনিকে 7টি, মেননকে 7টি, ইনুনকে 7টি, পলককে 7টি ও ফারজানা রূপাকে 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সন্নিবেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সন্নিবেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। আমরা দীপমণির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা, মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয়, যদি বয়স্ক হয়, যদি একজন শিশু হয়, তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে। এদিকে আদাবর থানা হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অন্যদিকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড দেন আদালত। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। ফ্যাসিস্ট সরকার পতনের পর আনন্দ মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তরুণ প্রকৌশলী সুজন মাহমুদ। মেধাবী এই তরুণ চেয়েছিল সরকারি চাকুরি করে সংসারের হাল ধরতে, কিন্তু পুলিশের গুলিতে তার সেই স্বপ্ন কেড়ে নিয়েছে। সন্তান হারিয়ে এখন তার মা প্রায় পাগল। প্রতিনিধি জাকারিয়া মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 27 সেপ্টেম্বর বিয়ের পিড়িতে বসার কথা ছিল শাহজাদপুর পৌর শহরের রূপপুর মহল্লার মেধাবী তরুণ সুজন মাহমুদের।
বাগদান থেকে শুরু করে সম্পন্ন হয়েছিল বিয়ের সকল আয়োজন। নববধূকে নিয়ে নতুন সংসার শুরু করতে সাজানো হয়েছিল আসবাবপত্র থেকে শুরু করে ঘরের সবকিছু। কিন্তু সব আয়োজন মুহূর্তেই ঢাকা পড়ে আচমকা তার মৃত্যু সংবাদে। গত 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর রাজধানীর মিরপুরে আনন্দ মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন সুজন। সন্তান হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। বিচার চাইতেও যেন ভুলে গেছেন স্বজনরা। 3 ভাই 1 বোনের মধ্যে সুজন সবার ছোট ছিল। 4:26-এও একজনের সাথে কথা হয় ওর। সে বলল যে আমার সাথে 4:26 মিনিটে কথা। 5:30টার দিকে আমরা জানতে পারি যে সুজন মারা গেছে। আমার ভাই নির্দোষ ছিল। আমার ভাই যদি কোনো আন্দোলন করতো, কোনো মিছিল করতো, মিটিং করতো, কোনো দল করতো, তাহলে আমরা মনকে বুঝ দিতে পারতাম যে না কোনো দল করে, মিটিং এ যায়, মিছিলে যায়। আমার ভাই তো কোনো দল করে না। আমার অনেক মানুষ করলাম, বিয়ে করে 27 তারিখে বিয়ে দেন। আমার সালের ভাগ্যে নাই। বিচার চাই সালেক তোর বড় না, তার প্রতি বিচার চাই, তাগের দিনে সাজা হয়, শাস্তি হয়। প্রকৌশল বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকায় থেকে সরকারি চাকরির চেষ্টা করছিলেন সুজন। পাশাপাশি ছোট ব্যবসাও করতেন। তার অকাল মৃত্যুতে শোকাহত গ্রামবাসীও। পরিবারের সদস্যদের মতো তারাও চান সুজন হত্যার বিচার। যে ছেলেটা মারা গেছে আমাদের প্রতিবেশী, ছেলেটা ভালো ছিল, ছেলের বাবা স্কুল শিক্ষক, ছেলেটা মেধাবী ছিল। ছেলেটা খুব ভালো এবং খুব ভদ্র ছেলে। আমার বাড়ির পাশে বাড়ি, ছাত্র মানুষ, সেই পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমরা এর উপযুক্ত বিচার চাই। নতুন সরকার দ্রুত এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারে পদক্ষেপ নেবেন, এমনটাই দাবি শাহজাদপুরবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মা ইলিশ রক্ষায় ইলিশের বিজ্ঞান ভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। পানি সম্পদ মন্ত্রণালয় এবং যারা এ নিয়ে কাজ, নৌ পরিবহন, আপনাদের সবার প্রতি আমার আহ্বান যে নদী পথগুলোকে একটু ঠিক করে দেন। ইলিশ মাছকে আসতে দেন, ইলিশ মাছকে আসতেও দিতে হবে, উনি বললেন যেতেও দিতে হবে। তো ফলে আসা এবং যাওয়ার পথটা ঠিক না রাখলে আমরা কেউ ইলিশ পাবো না। তো এটাই ধন্যবাদ।